নমস্কার। পরম পুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী চরণকে স্পর্শ করে, ভগবান শ্রী রামকৃষ্ণদেবের চরণকে স্পর্শ করে, জননীং শারদাং দেবী মা জগদ্ধাত্রী দুর্গাদেবী শারদা মায়ের চরণকে স্পর্শ করে, তারা মাসকে সহায় রেখে তারা মার চরণ স্পর্শ করে আজকে আমি একটা এই বক্তব্য শুরু করছি। এই বক্তব্যে যে কথোপকথনটা পরিবেষ্টিত হবে, এটা আপনাদের বা আমাদের প্রত্যেকের ব্যবহারিক জীবনে আমরা সবাই অনেকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। কিরকম? বহুদিন থেকে একটা রব উঠেছে বা একটা প্রচলিত শব্দ বা প্রচলিত একটা সূত্র রূপে, এটা সূত্র ঠিক বলবো না, প্রচলিত একটা ব্যাখ্যা আমাদের জ্যোতিষীদের মধ্যে সবাই আমরা প্রয়োগ করছি সাধারণ মানুষের জন্য। সেটা হচ্ছে মাঙ্গলিক দোষ। মাঙ্গলিক দোষ বেশ ভালো কথা। মাঙ্গলিক তো অনেক ভাবে হতে পারে। মাঙ্গলিকের তো অনেক রকম প্রকারভেদ আছে। লগ্নের সপ্তমে, লগ্নের অষ্টমে, লগ্নের দ্বাদশে, লগ্নের চতুর্থে, এই যোগ কম্বিনেশন লগ্নে, তবে মাঙ্গলিক বলা হয়। কে কোন গ্রহটা মাঙ্গলিক ক্যারি করে? মঙ্গল নামক যে বীজটা মাঙ্গলিক ক্যারি করে, মঙ্গল। অর্থাৎ মঙ্গল একটা জাতকের জীবনে মাঙ্গলিক রূপে প্রকাশ করতে। একটা লগ্ন, দেখুন না কি আশ্চর্য মানুষ, সবাই আমরা কিরকম ক্ষতি হওয়ার একটা ভয় পাই। এই বোধহয় আমার এটার জন্য ক্ষতি হবে, ওই বোধহয় আমার ওটার জন্য ক্ষতি হবে। এই একজন জ্যোতিষীর ব্যাখ্যা শোনার জন্য উদ্গ্রীব হয়ে বসে থাকি। এই আমার যদি মেয়ে যদি মাঙ্গলিক হয়, বা আমার কন্যার যদি মাঙ্গলিক হয়, বা আমার পুত্রের যদি মাঙ্গলিক হয়, তাহলে কিভাবে কি করব? সঙ্গে সঙ্গে জ্যোতিষীর দ্বারস্থ হয়ে যাওয়া। এবং যারা জ্যোতিষ চর্চা করছেন বা জ্যোতিষটাকে যারা ব্যবসায়িক জীবনে আমরা সব ব্যবহার করছি, তারা আপনাদের সবাইকে এই সপ্তম, চতুর্থ, লগ্ন, দ্বাদশ, অষ্টমে মঙ্গলের অবস্থান থেকে একটা মাঙ্গলিকের ব্যাখ্যা প্রত্যেকে আমরা দিয়ে দিচ্ছি যে হ্যাঁ, আপনার ছেলে তো মাঙ্গলিক কিংবা আপনার কন্যা তো মাঙ্গলিক, এই মাঙ্গলিকটা কিন্তু ঠিক করতে হবে। তাহলে মাঙ্গলিক বলতে সমস্ত জগতের মধ্যে আলোড়ন সৃষ্টি হচ্ছে। সব জ্যোতিষীগণ, শ্রদ্ধেয় জ্যোতিষীগণ এবং যথেষ্ট খ্যাতনামা এবং তারা যথেষ্ট জ্যোতিষ তত্ত্বের উপরে তাদের যথেষ্ট ক্ষমতা, প্রত্যেকেই মাঙ্গলিকটাকে নিয়ে একটা বিচার্য বিষয় এবং একটা মহাক্ষেত্র রূপে তুলে ধরছে। কারণ বিবাহের কারো কথায়, বিবাহের জন্য বিশেষ করে বিবাহের কারো কথায় একটা মেয়ের বিয়ে ঠিক হয়েছে, কি একটা ছেলের পাত্রের বিয়ে ঠিক হয়েছে। এখন এই বিয়ের ঠিকটা কতটা গ্রহণযোগ্য পরস্পরের আর একজন অপোজিট কোন একজনের সঙ্গে, সেটা দেখার জন্য আমরা যেমন রাশিচক্র, আমরা যেমন জটক বিচার করি, বিভিন্ন গুণ প্রয়োগের দ্বারা জটক বিচার করি, কত গুণ হয়েছে, কতটা মিলেছে, তেমনি বিশেষ বিচারটা এখানে আমরা এনে ফেলেছি এই বেশ কয়েক বছর ধরে। মাঙ্গলিক, এই মাঙ্গলিকটা কি? এই মাঙ্গলিকটা মঙ্গলের অবস্থান কেন্দ্র মাঙ্গলিক। আপনারা খোঁজ নিন না, দেখুন আপনারা প্রত্যেকে আমাদের পূর্বপুরুষ থেকে শুরু করে বহু মানুষের রাশিচক্র বা অন্যভাবে দেখুন, অনেকেই মাঙ্গলিক। এবং মাঙ্গলিক বহু মানুষ, স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো একজন মাঙ্গলিক, কিন্তু তারা জীবনভর সুন্দরভাবে জীবন কাটিয়েছেন এবং যথেষ্ট বয়সও তাদের হয়ে গেছে, তারা যথেষ্ট বয়সের দোরগোড়ায় এসে তারা জীবন কাটাচ্ছেন, তাদের কিচ্ছু হয়নি। হয়তো ব্যবহারিক জীবনে, সংসার জীবনে একটু অশান্তি হয়েছে, এটা হতেই পারে। তাহলে মাঙ্গলিকের যে একটা অশুভ ফল, মাঙ্গলিকের যে একটা দুর্ঘটনা, মাঙ্গলিকের যে একটা জীবনের ক্ষেত্রে একটা ব্যবহার,
আমাদের রাশিচক্রের উপরে সেটা কিন্তু দেখা যাচ্ছে অনেকে পায়নি, আবার কিছু কিছু লোক পেয়েছে। কিন্তু বেশিরভাগ মানুষ, বেশিরভাগ জীবন কিন্তু মাঙ্গলিক থাকা সত্ত্বেও ঠিক আছে। কিন্তু এখানে আরেকটি ব্যাপার আছে, অপোজিট জিনিস, স্বামী স্ত্রী উভয় মাঙ্গলিক কেনা দেখতে হবে। একজন মাঙ্গলিক হলে আর একজন মাঙ্গলিক হলে ওটাকে বলা হয় মাইনাসে মাইনাসে প্লাস, বেশ। কিন্তু সেটা সব ক্ষেত্রে নয়। দেখবেন অনেক মাঙ্গলিক পুরুষ কিংবা মাঙ্গলিক স্ত্রীগণ বহুকাল ব্যাপী তারা ঘর সংসার করছেন, অশান্তি শান্তির মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছেন, কিছুই তাদের ক্ষতি হয়নি। কারণ এর ব্যাখ্যাটা কিন্তু একটু জানা দরকার, এর ব্যাখ্যাটা একটু জানা দরকার। কিরকম ব্যাখ্যা? এই যে মঙ্গল গ্রহটা, এই মঙ্গল গ্রহকে নিয়ে তো আমরা মাঙ্গলিক বলি। এই মঙ্গল হচ্ছে একটা ডায়নামিক স্টার, এই মঙ্গল হচ্ছে একটা অগ্নিকারক গ্রহ, এই মঙ্গল হচ্ছে একটা বিশাল শক্তি, একটা বিশাল পাওয়ার, যেটা মকর রাশিতে এই মঙ্গল 28 ডিগ্রিতে গিয়ে তুঙ্গ হচ্ছে, বাবা যায় 28 ডিগ্রিতে গিয়ে তুঙ্গ হচ্ছে। এই মঙ্গল সৌরজগতে, এই সৌরজগতে এই রবি এবং সমস্ত রবি মার্গে সৌরজগতে মঙ্গল হচ্ছে চতুর্থ গ্রহ, মঙ্গলকে বলা হয় চতুর্থ গ্রহ। এবং এই মঙ্গলের ভস, এই মঙ্গলের মাস বা ভর, ভর হচ্ছে কত? 0.11 ই। এই মঙ্গলের ভর হচ্ছে বা মাস বা ভর 0.11 ই, এই মঙ্গলের ভর বা মাস। তাহলে ক্রান্তিবৃত্তের সহিত এই মঙ্গলে ক্রান্তিবৃত্ত, যেটা চন্দ্রকক্ষ রবি করে যে ক্রান্তিবৃত্তের সঙ্গে উপবৃত্তাকার দুটি উপগ্রহ এই মঙ্গলের সঙ্গে যুক্ত, দুটি উপগ্রহ আছে মঙ্গলের সঙ্গে। একটাকে বলা হয় ফবস, একটাকে বলা হয় ড্যান্স। ড্যান্স অ্যান্ড ফবস, এই দুটো উপগ্রহ কিন্তু মঙ্গলের সঙ্গে আছে। এই দুটি উপবৃত্তাকার গতিপথের আন্তি কত জানেন? এই দুটো উপবৃত্তাকারের গতিপথের আন্তি হচ্ছে 1.51 এবং এর মাস হচ্ছে 0.11 হচ্ছে এর মাস। ঠিক আছে, তাহলে এর আবার দুটি উপগ্রহ, একটা হচ্ছে ফবস আর একটা হচ্ছে ডাইমস। এইবার এই মঙ্গলকে মাঙ্গলিকের দিকে এবার আস্তে আস্তে আমি রাশিচক্রটা উঠিয়ে নিচ্ছি। লগ্ন সাপেক্ষে একটা মানুষের জন্ম হলো, রাশি সাপেক্ষে কারো জন্ম হয় না, চন্দ্র দিয়ে জন্ম বিচার হয় না, লগ্ন সাপেক্ষে। কেন আমরা লগ্ন সাপেক্ষে বিচার করি? লগ্নতেই আমরা বিচার্য বিষয়টা ধরি, অ্যাসেন্ডিং লগ্ন। কেন? তাৎক্ষণিক গণনা, তাৎক্ষণিক একটা স্ফুট, তাৎক্ষণিক একটা ডিগ্রি, তাৎক্ষণিক একটা মান, এটা লগ্ন দিয়ে হয়। লগ্ন সাপেক্ষে তাৎক্ষণিক একটা 24 ঘন্টার মধ্যে অনেকগুলো লগ্ন সৃষ্টি হয়, এটাকে বলা হয় তাৎক্ষণিক লগ্নের একটা ডিগ্রি। 2.5 ঘন্টা ধরুন এর স্প্যানটা, এই তাৎক্ষণিকের উপর দিয়ে একটা লগ্ন 24 ঘন্টায় অনেকগুলো লগ্ন হয়। কিন্তু চন্দ্র দিয়ে কোনো লগ্ন হয় না, কারণ 54 ঘন্টা চন্দ্রের অবস্থান একদিন, 54 ঘন্টা, 54 ঘন্টা চন্দ্র একটা ঘরে বিরাজ করে, ওটা দিয়ে কোনো স্থিতিকারক জিনিস হয় না। একটা বীজ যখন জন্মায়, সেই বীজের মান, ভাব, স্ফুট এবং সে কতটা রূপ রস গন্ধ স্পর্শের মধ্যে সংমিশ্রণে সেই লগ্ন সাপেক্ষে রবির কিরণে তার জন্ম হচ্ছে, সেটা লগ্ন সাপেক্ষে এবং তাৎক্ষণিক লগ্ন দিয়ে হয়। রবি যে ঘরে থাকবে সেই ঘরে সূর্য উদয়টা হবে প্রথম লগ্ন। এইবার দেখা গেল সেইখান থেকে মঙ্গলের অবস্থানটা পুরো রাশিচক্রে কোন মার্গে আসছে। মঙ্গল যদি উত্তরায়ণের পথে বিরাজ করেন, তাহলে মঙ্গল কিন্তু প্রচন্ড পাওয়ারফুল হয়। দক্ষিণায়নের পথে কিন্তু মঙ্গলের পাওয়ার অতটা শক্তি হয় না। উত্তরায়ণের পথ বলতে মকর থেকে মিথুন অবধি যে রবি মার্গে, রবির যে উত্তরায়ণের পথ, সেখানে কিন্তু রবি, রাহু, মঙ্গলের একটা প্রচন্ড ক্ষমতা থাকে।
তো এই মঙ্গলটা কি? এই মঙ্গল হচ্ছে একটা ডায়নামিক এনার্জি, অর্থাৎ ব্যারেল সাইনের জায়গায় যদি মঙ্গল পড়ে যায় তাহলে ভয়ঙ্কর রূপ নেয়। ভালো, অনেকে জীবনের রাশিচক্রে লগ্ন সাপেক্ষে দেখা যাচ্ছে সপ্তম ভাবপতি মঙ্গল হয়ে বসে আছে, সপ্তম ভাবপতি মঙ্গল হয়ে বসে আছে, এবং সেই মঙ্গলটা অশুভ অবস্থায় লগ্ন ভাবের উপরে, লগ্নের উপরে প্রভাব বিস্তার করছে। তখন দেখা যাচ্ছে লগ্ন ভাবটা অটোমেটিক দুর্বল হয়ে যাচ্ছে। এটা কিন্তু হচ্ছে, মঙ্গলটা লগ্ন ভাবের উপর প্রভাব বিস্তার করছে। ধরুন তুলা লগ্ন, তুলা লগ্নের আমরা বলি কি, যে কোনো লগ্নের দ্বিতীয় সপ্তমপতি মারক, দ্বিতীয় সপ্তমপতি মারক। তা তুলা লগ্ন যদি ধরা হয় তাহলে দ্বিতীয় সপ্তমপতি মঙ্গল সে লগ্নে এসে অবস্থান করছে এবং লগ্ন ভাবের উপর বসে একটা পাপ গ্রহ দৃষ্ট হয়ে সেখানে অশুভ অবস্থা বিরাজ করে একটু লগ্নপতিকে দুর্বল করে দিচ্ছে, লগ্নের উপরে অবস্থান করে একটা মঙ্গল লগ্ন ভাবের উপর অবস্থান করে দুর্বল করছে। বা ষষ্ঠ অষ্টম দ্বাদশে অবস্থিত হয়ে আছে মঙ্গলটা, লগ্ন ভাবের উপর এসে লগ্নপতির সঙ্গে অশুভ অবস্থায় লগ্ন ভাবের উপর প্রভাব বিস্তার করবে, কিংবা লগ্ন ভাবটা দুর্বল হবে। বা ষষ্ঠ অষ্টম দ্বাদশে অবস্থিত হবে মঙ্গল। তাহলে অবস্থিত হলে কি হবে? সপ্তম ভাবে যদি মঙ্গল অবস্থান করে তাহলে সপ্তম ভাবের দাপটটা বেড়ে যাচ্ছে। সপ্তম ভাবে যদি মঙ্গল অবস্থান করে, সপ্তম ভাব মানে অপোজিট সেক্স, পুরুষের জায়াস্থান, স্ত্রীর স্বামী স্থান। যদি সপ্তম ভাবে যদি মঙ্গল অবস্থিত হয় তাহলে সপ্তম ভাবে দাপটটা বেড়ে যাচ্ছে, পুরো ডায়নামিক এনার্জি, ওর একটা পয়েন্ট এটা বেড়ে যাচ্ছে, এবং লগ্নকে সে ভীষণভাবে প্রভাব বিস্তার করবে। তখন লগ্নপতির উপর তার একটা আধিপত্য বিস্তার করবে, যে সপ্তম ভাবে হয়। এবার সপ্তম ভাবের অধিপতি যদি কেন্দ্রকোণে অবস্থিত হয়, দেখা গেল মঙ্গল সপ্তমপতি, এবার কোন সপ্তম ভাবের অধিপতি যদি কেন্দ্রকোণে অবস্থিত হয় বা শুক্রযুক্ত হয়, সে যদি শুক্রযুক্ত হয় বা শুক্রের নক্ষত্রে অবস্থান করে, তাহলে সপ্তম ভাবের বস্তু কিন্তু তার অবশ্যই শুভ হবে। এখানে যতই মাঙ্গলিক হোক তার অবশ্যই শুভ হবে। এখানে মাঙ্গলিকটা একেবারে সরে গেল। সপ্তম ভাবের অধিপতি কেন্দ্রকোণে অবস্থিত হয়েছে, লগ্নে অবস্থিত হয়েছে, চতুর্থে অবস্থিত হয়েছে ধরুন মঙ্গল, তাহলে সে যদি শুক্রের নক্ষত্রে বা শুক্রযুক্ত হয় তাহলে কিন্তু সপ্তম ভাবের বস্তু অবশ্যই শুভ হবে। বিবাহটা তার ম্যাচ করলো, শুক্র হচ্ছে কারক। কিন্তু রাহু যদি সেখানে অবস্থান করে তাহলে কিন্তু ভীষণভাবে গন্ডগোল এবং বিচ্ছিন্নতা, বিশৃঙ্খলার কম্বিনেশনে দেখা যায় শুরু হয়, এবং সেটা তাহলে একেবারেই শুভ নয়, একেবারেই শুভ নয়। তাহলে কি দেখাচ্ছে? মঙ্গল লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশে অবস্থান করলে সাধারণত আমরা মাঙ্গলিক বলে থাকছি, কিন্তু বেশ এবার সেই মঙ্গল যদি পাত্র অধিষ্ঠ হয় তাহলে মঙ্গলের কারকতাটা, কার্যকারিতাটা অনেক বেশি গণ্ডগোল। কিন্তু মঙ্গল, বারে বারে বলছি, এত মাঙ্গলিক বলে এত ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের, আমাদের সন্তানদের, যদি মঙ্গল কর্কট লগ্ন হয়, যদি মঙ্গল সিংহে লগ্নের হয়, যদি সে মকর লগ্নের হয়, যদি কুম্ভ লগ্নের হয়, তাহলে তার ক্ষেত্রে কি হবে? এর ব্যাখ্যা কি? কর্কট লগ্নের মঙ্গল রাজকারক গ্রহ, সিংহ লগ্নের মঙ্গল নবমপতি, সে যেখানেই থাক নবমপতি। মকর লগ্নের মঙ্গল চতুর্থ একাদশপতি, কুম্ভ লগ্নের মঙ্গল নবমপতি, কুম্ভ লগ্নের মঙ্গল দশমপতি, সব। হ্যাঁ, তাহলে তার পরিপ্রেক্ষিতে এখানে কি মাঙ্গলিকটা খুব বিচার্য হবে, প্রয়োগ করা যাবে? কারণ যোগকারক প্ল্যানেট যদি একটা লগ্নের উপরে টানে মঙ্গল,
এবং সেই মঙ্গল যদি বৃহস্পতির নক্ষত্রে বা বৃহস্পতির নবাংশে বা বৃহস্পতির মঙ্গলের সঙ্গে যুক্ত হয়, তাহলে সে যত খারাপ ঘরেই অবস্থান করুক, আপনাদের জীবনে, আমাদের ব্যবহারিক জীবনে, আমাদের সমস্ত ছেলে মেয়েদের বা যারা মাঙ্গলিক নিয়ে আমরা বিচার করছি, বিয়ে দিতে চাইছি, যে যত খারাপ করে অবস্থান করুক, সেই মঙ্গল কিন্তু বিচ্ছেদ বা ভয়ঙ্কর দুর্ঘটনা কোনো দিন ঘটাতে পারে না। কারণ বৃহস্পতির নবাংশে বৃহস্পতি তার সঙ্গে যুক্ত এবং কোনো যোগকারক প্ল্যানেট তার সঙ্গে যুক্ত, সেই মঙ্গলকে সে সবসময় সদা সর্বদা এই যোগকারক প্ল্যানেট রক্ষা করবে। এবং পঞ্চম কোণে যদি অবস্থান করে এবং পঞ্চমপতির নক্ষত্রে যদি হয়, নবমপতির নক্ষত্রে হয়, তাহলে সেই মঙ্গল কোনোদিন অশান্তি সৃষ্টি করতে পারে না। মঙ্গল যদি কেন্দ্রকোণপতি যুক্ত, কেন্দ্রকোণপতি নক্ষত্র যুক্ত হয় এবং শুক্র ক্ষেত্রে অবস্থান করে, তাহলে কিভাবে অশুভ হবে তার ব্যাখ্যা কোথায়, কে দেবে? আমরা বলে দিচ্ছি, মাঙ্গলিক এখানে বিয়ে দেওয়া যাবে না। আর একজন যদি মাঙ্গলিক হয়, তাহলে বিবাহযোগ্য, বিবাহটা এখানে গ্রহণযোগ্য চলবে। এটা ঠিক, এটা সত্যি তাই। যদি সত্যিকারের মাঙ্গলিক হয়, যদি মঙ্গল কোনো সাপোর্ট না পায়, শুধু পাপ গ্রহ যুক্ত হয়, মাঙ্গলিকের সঙ্গে মাঙ্গলিক দোষ হয়ে যদি বিভীষিকাময় গ্রহের দ্বারা সে যুক্ত থাকে, দৃষ্ট হয়, তাহলে তার রেহাই নেই, এটা ঠিক। কিন্তু অনেক ক্ষেত্রে ভগবান এমন সৃষ্টি করে রেখেছেন মানুষের জীবনে, সেই বৃহস্পতির নবাংশে, যে যোগকারক নক্ষত্রে, কি কোনো শুভ গ্রহের সঙ্গে যুক্ত, কি বৃহস্পতির নক্ষত্রে, কি কোণপতির নক্ষত্রে, কিংবা শুক্রযুক্ত কেন্দ্র কোণে পড়েছে, মঙ্গলের যে খারাপ, সেই যে মূল্যায়নটা, যেটা খারাপভাবে আমরা এটাকে মূল্যায়ন করব, সেটাকে অনেকাংশে হ্রাস করে দিয়েছে। সুতরাং এখানে মঙ্গলের অতটা খারাপ হবে না। কিন্তু মঙ্গল যদি সত্যিকারে সপ্তম, অষ্টম, দ্বাদশ লগ্নে অবস্থান করে এবং বাজে পাপ গ্রহ দৃষ্ট হয়, পাপ গ্রহ বলতে বিশেষ করে রাহুকেতু এবং শনি, আবার কিছু কিছু লগ্নের ক্ষেত্রে শনি যদি যোগকারক প্ল্যানেট হয়, তুলা লগ্নের পক্ষে শনি যোগকারক প্ল্যানেট, শনি মঙ্গল এক ঘরে বসে আছে, কখনোই মঙ্গল ক্ষতি করবে না, গ্যারেন্টি, কখনোই মঙ্গল ক্ষতি করবে না, ধীর স্থির করে রেখে দেবে। অশান্তি থাকবে কিন্তু একটা ব্যালেন্সে রেখে দেবে, ব্যালেন্সে চলবে লাইফটা। তুলা লগ্ন, মঙ্গল লগ্নে শনি সেখানে যুক্ত, পঞ্চমপতি যুক্ত, কখনোই মঙ্গলকে মানবে না। কন্যা লগ্নে অষ্টমপতি, যদি কন্যা লগ্ন দিয়ে ধরি, অষ্টমপতি মঙ্গল সে বসে আছে কোথায়, বৃহস্পতি ক্ষেত্রে বা নবাংশে, সেই মঙ্গল দেখা যায় বৃহস্পতির সঙ্গে যুক্ত, নবাংশে বৃহস্পতি ঘরে, কিংবা মঙ্গল কন্যা লগ্নে পঞ্চমপতি নক্ষত্রে, বৃশ্চিক লগ্নেও তাই, বৃহস্পতি পঞ্চমপতি, সেই বৃহস্পতির ক্ষেত্রে দেখা গেল ষষ্ঠপতি মঙ্গল দ্বাদশে বসে আছে, দ্বাদশে বসে কি হয়েছে, বিশাখা নক্ষত্রে বসে আছে, বৃহস্পতির নক্ষত্রে বসে আছে, পঞ্চমপতির নক্ষত্রে বসে আছে, এবং সেখানে শনি যুক্ত বা বৃহস্পতি নিজে যুক্ত। কোনো দিন কোনোভাবে এই মঙ্গলের মাঙ্গলিক দোষ হতে পারে না, হবেও না, গ্যারেন্টি। সুতরাং এই মাঙ্গলিকের উপর যে একটা ভীতি, ভয়, এটা কিন্তু সব ক্ষেত্রে কখনোই এত ভয় পাওয়ার কিচ্ছু নেই। এই মাঙ্গলিক ঈশ্বরের সৃষ্টিতে অনেকভাবে, অনেক অংশে, অনেক কিছু দিয়ে দেখলে দেখা যায় এই মঙ্গল তার অশুভত্বটা অনেকাংশে হ্রাস করেছে। এইবার একটা অদ্ভুত বিচার আছে যে একটা জাতকের জীবনে দাম্পত্য জীবনটা কতটা খারাপ হবে, বৈধব্যর দিকে গেল কি গেল না, এই বিচারটা কিন্তু অনেকটাই গুরুতত্ত্ব। যেমন একজনের তুলা লগ্ন যদি ধরি কিংবা মেষ লগ্ন ধরি, এবার এই মঙ্গল হচ্ছে অপোজিট সেক্স, সপ্তম ঘর, সপ্তম ঘরের অধিপতি দেখা যাচ্ছে কি, সেটা আমাদের দাম্পত্য সুখের একটা জায়গা, দ্বাদশ ঘরও দাম্পত্য সুখের একটা জায়গা, শয্যাগত একটা জায়গা, সপ্তম ঘর হচ্ছে দাম্পত্য একটা সেক্সুয়াল রিলেশনের জায়গা, সেখানে মঙ্গল, সেখানে শুক্রের একটা খেলা। সেইটা যদি দেখা যায় লগ্নপতি যদি কারো শুক্র হয়, সে এই শুক্র হচ্ছে অম্ল জাতীয় গ্রহ বলা হয়,
শুক্রকে কি বলা হয়? অম্ল জাতীয় গ্রহ। আবার মঙ্গল হচ্ছে ক্ষার জাতীয় গ্রহ। এবার এই দুটোকে ম্যাচ করাতে হবে। এই দুটো গ্রহ যদি ম্যাচ না করে, যদি বিপরীত ক্রিয়া করে, অর্থাৎ দেখা গেল শুক্রের পাওয়ার কমে গেল, মঙ্গলের পাওয়ার ক্ষার জাতীয় পাওয়ারটা একজনের রাশিচক্রে বেড়ে গেল, তাহলে যত বেশি জীবনের ব্যবহারিক জীবনে, দাম্পত্য জীবনের ব্যবহার যত বেশি হবে, ততোধিকভাবে ওই জাতক, শুক্রের জাতক আস্তে আস্তে মৃত্যুর পথে চলে যাবে। কারণ শুক্র মঙ্গলের ব্যালেন্স যদি যে কোনো একটা বেড়ে যায়, মঙ্গলের ব্যালেন্স কিন্তু সহজে কমে না, মঙ্গল ক্ষার জাতীয়, কিন্তু শুক্রের ব্যালেন্সটা দেখা গেল অম্ল জাতীয়টা কমে গেল, মঙ্গল ক্ষার জাতীয় ব্যালেন্সটা বেড়ে গেল। শুক্র মঙ্গলের কনজাংশনটা দেখা গেল ওখানে শুক্র নবাংশ থেকে সরে গিয়ে সে যখন কালপুরুষে পড়ছে, ষড়বর্গের মধ্যে তারা কোনো অস্তিত্ব নেই, কিন্তু মঙ্গলের একটা অস্তিত্ব আছে। তাহলে মঙ্গল এখানে ক্ষার জাতীয়, অম্ল জাতীয় বস্তু ওখানে হেরে গেল। এবার দেখা গেল যেই জাতকের ওই প্রভাবটা বেশি, তার কিন্তু শারীরিক অনেক রকম সমস্যা দেখা দেবে। তখন তাকে প্রতিকারে থাকতে হবে, প্রতিকার নিয়ে তাকে সুন্দরভাবে ব্যালেন্সে জীবন কাটাতে হবে। বাকি বিচারটা আমি পরে এতে বলবো। মাঙ্গলিক নিয়ে যে ঝড়, বহুদিন থেকে মাঙ্গলিক 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 ছেলের সঙ্গে বিয়ে দিন, মাঙ্গলিক মেয়ের সঙ্গে বিয়ে দিন, নট নেসেসারি। দেখতে হবে মঙ্গল সত্যিই কি কোনো সাপোর্ট পায়নি, বৃহস্পতির সঙ্গে বা পঞ্চম কোণপতির সঙ্গে বা শুক্রের সঙ্গে বা কেন্দ্রে কোণে যুক্ত হয়নি। যদি না হয় তাহলে সেটা বিচার্য বিষয়। যদি পাপগ্রহ দৃষ্ট হয়, সত্যিকারের প্রাপ্গ্রহ যেটা দৃষ্ট হয়, তাহলে তার একটা প্রতিকার করা বা অন্য মাঙ্গলিকের পাত্র পাত্রীর সঙ্গে দিয়ে দেওয়া। কিন্তু মঙ্গল যদি সত্যিকারের একটা সুন্দর মান পায়, সুন্দর শুভ বর্গগত হয়, শুভ ক্ষেত্রগত হয়, তাহলে কিচ্ছু অসুবিধা হবে না, এটুকু আমি বলতে পারি। সুতরাং মাঙ্গলিক নিয়ে খুব বেশি উতলা হবেন না। একটু অনেক ভালো ভালো জ্যোতিষীরা আছেন, একটু এই বিচারটা ভালোভাবে দেখিয়ে এগুন। মাঙ্গলিকের প্রতিকার করার জন্য লাফালাফি করার কিচ্ছু দরকার নেই। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, সবল থাকবেন এবং নিত্য জীবনের সঙ্গে ঈশ্বরকে এক প্রাণ হয়ে থাকে কায়মনো রাখতে প্রার্থনা করবেন, দেখবেন নিশ্চয়ই ভালো।